গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 4 নাম্বার ক্লাস, তাই তো? আমি গত তিনটা ক্লাসে কি পড়িয়েছিলাম তোমাদের? যে একটু ধারণা দিয়েছিলাম যুক্তিবিদ্যা সম্পর্কে, তাই তো? যুক্তিবিদ্যা লজিক সম্পর্কে, কোথায় এসছে লজিকের জনককে, যুক্তিবিদ্যার জনককে, যুক্তিবিদ্যা কোত্থেকে এসছে। তারপর আমরা থার্ড চ্যাপ্টারে চলে গিয়েছি, তাই তো? থার্ড চ্যাপ্টার কী দিয়ে শুরু করেছি আমরা? পদ এবং শব্দ দিয়ে। আমরা অলরেডি পদ কাকে বলে, শব্দ কাকে বলে, পদ শব্দের পার্থক্য অলরেডি শেষ করেছি। আজকে আমি তোমাদের পড়াবো যুক্তির উপাদান। যুক্তির উপাদান হচ্ছে 12টি। তার মধ্যে আমি পদ শেষ করেছি। আজকে আমি চলে যাব তোমাদের বাক্য বা বচনে। আচ্ছা, আমরা অলরেডি আমাদের এটা ফিনিশ হয়েছে, তো আমরা একটু স্মরণ করে নিই পদ কাকে বলে এক কথায়। আর মনে রাখবে, যখনই যেটা পড়বে পেন্সিল দিয়ে সেই অধ্যায়টুকু দাগিয়ে রাখবে এমসিকিউর জন্য, ঠিক আছে? তাহলে পদের ইংরেজি শব্দ হচ্ছে টার্ম। টার্ম শব্দটি এসছে কোত্থেকে? টার্মিনাস থেকে। পদ কাকে বলে? পদ হচ্ছে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। অর্থাৎ পদ হতে হলে তাকে যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হতে হবে। আচ্ছা, যেমন একটু উদাহরণ দিই। যেমন আকাশ, আকাশ হয় নীল। এখানে উদ্দেশ্য কোনটা আমরা অলরেডি পড়েছি। উদ্দেশ্য কাকে বলে? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়। এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? আকাশ। এই আকাশটা হচ্ছে উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়, এখানে নীল কাকে বলা হচ্ছে? আকাশ সম্পর্কে। তাহলে নীলটা হচ্ছে বিধেয়। তাহলে এখানে অলরেডি তোমরা বুঝতে পারছো সাবজেক্ট পদ কোনটা। উদ্দেশ্য হচ্ছে একটা পদ, মানে উদ্দেশ্য হচ্ছে একটা টার্ম, বিধেয় হচ্ছে একটা টার্ম। আর হয়টা হচ্ছে সংযোজক, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সংযোগ করে। আরেকটা জিনিস মনে রাখবে, হয়টা কখনোই পদ নয়, ঠিক আছে? কারণ হয়তো কোনো উদ্দেশ্যও না, বিধেয় না। পদ হতে হলে উদ্দেশ্য হতে হবে অথবা বিধেয় হতে হবে। আচ্ছা, এবার চলে যাই বাক্য বা বচন। আমরা ক্লাস 3 থেকে বাক্য সেন্টেন্স পড়ে এসেছি, তাই না? আমরা এখানে সেন্টেন্স না বলে বলবো প্রত্যেকটা জায়গায় প্রপোজিশন। যখন এমসিকিউতে আসবে তখন বলবে যুক্তিবিদ্যায় বাক্যের ইংরেজি প্রতিশব্দ কি, তখন তুমি সেন্টেন্স না বলে বলবে কি বলবে? প্রপোজিশন। বানানটা খেয়াল করে নাও। তাহলে আমাদের পেজ নাম্বারটা আমি লিখে দিচ্ছি। পেজ নাম্বার এটা হচ্ছে গিয়ে 47। বাক্যের ইংরেজি শব্দ সেন্টেন্স, কিন্তু যুক্তিবিদ্যায় বাক্য বলতে যুক্তি বাক্য বোঝায়। আরেকটা কথা মনে রাখবে, বাক্য তো আমরা যেমন এখানে দেখো আকাশ আর নীল লিখেছি, এটাও একটা বাক্য। আবার আমি যদি লিখি আকাশ, আকাশ নীল, এটাও কিন্তু বাক্য। এটাও বাক্য, এটাও বাক্য। কিন্তু যুক্তিবিদ্যায় কিন্তু আমরা এটাকে মেনে নিব, এটাকে নিব না। কেন নিব না? এখানে সংযোজন নেই। একটা যুক্তিবিদ্যা বাক্য বলতে সেই বাক্যকে বোঝায়, সেটা হচ্ছে কি যুক্তি বাক্য। অর্থাৎ যুক্তি বাক্য হতে হলে কি কি থাকতে হবে? উদ্দেশ্য থাকতে হবে, সংযোজন থাকতে হবে, বিধেয় থাকতে হবে।
তাহলে তোমাকে যখন এমসিকিউতে বা যখন কোশ্চেনে এরকম দুটো ডিফারেন্স দিবে, তখন বলবে কোনটি যুক্তিবিদ্যার গ্রহণযোগ্য, তুমি বলবে এটি। কেননা উদ্দেশ্য, সংযোজন এবং বিধেয় দ্বারা গঠিত বাক্যকে যুক্তি বাক্য বলে। পেজ নাম্বার 47-এ তোমরা দেখবে যুক্তির গঠন ও নিয়মকানুন বোঝার জন্য যুক্তি বাক্যের সঠিক প্রকৃতি বোঝা প্রয়োজন। অর্থাৎ তোমাকে একটা যুক্তি, তোমাদের গত ক্লাসে যুক্তি আমি দেখিয়েছি তাই না? জাস্ট এখন আমি লিখে দেখাচ্ছি। ধরো সব মানুষ হয় মরণশীল, সব কবি হয় মানুষ, সুতরাং সব কবি হয় মরণশীল। এখানে খেয়াল করো তোমরা, তাকিয়ে দেখলে কয়টা যুক্তি বাক্য আছে? 3টা না? এই 3টা যুক্তি বাক্য নিয়ে একটি যুক্তি গঠিত হয়। এই সম্পূর্ণটাকে বলা হয় যুক্তি বা অনুমান। যুক্তি বা অনুমান। আর যুক্তি বাক্য হচ্ছে এটা একটা যুক্তি বাক্য, এটা একটি যুক্তি বাক্য, এটা আরেকটি যুক্তি বাক্য, এটা আরেকটি যুক্তি বাক্য। 3টা যুক্তি বাক্য। তাহলে কি বলছে? যুক্তির গঠন, অর্থাৎ এটার গঠন এবং এটার নিয়ম কানুন জানার জন্য তোমাদের প্রত্যেককে যুক্তি বাক্য সম্পর্কে ধারণা ক্লিয়ার থাকতে হবে। কোনো বাক্য যুক্তি বাক্য হতে হলে তাকে 3টি শর্ত মেনে চলতে হয়। কথাটা আবারও বলছি, পেজ নাম্বার 47, বাক্য প্রপোজিশনের জায়গায় 3 নাম্বার লাইনে, 3 নাম্বার লাইনে তুমি পেয়ে যাবে কোনো বাক্যকে যুক্তি বাক্য হতে হলে কয়টা শর্ত পালন করতে হবে? 3টি শর্ত। অর্থাৎ তার কি কি থাকতে হবে? একটি হচ্ছে উদ্দেশ্য পদ। তোমরা তাকিয়ে দেখো, এখানে প্রথম লাইনটা কি দেখো, এখানে উদ্দেশ্য পদ কোনটা? যার সম্পর্কে কিছু বলা হয়। এখানে মরণশীল কার সম্পর্কে বলা হচ্ছে? মানুষ। তাহলে এটা হবে, সাবজেক্টটা হচ্ছে মানুষ, এটা সাবজেক্ট বা উদ্দেশ্য পদ। বিধেয় পদ কোনটা? কাকে মরণশীল বলা হচ্ছে? মানুষকে। তাহলে বিধেয় হচ্ছে, প্রেডিকেট হচ্ছে এটা। তাহলে কি বলছে? উদ্দেশ্য থাকতে হবে, বিধেয় থাকতে হবে এবং সংযোজন থাকতে হবে। সংযোজনটা কি করছে? মানুষ এবং মরণশীলতার মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে। একটি যুক্তি বাক্যের 3টি অংশ থাকে এবং এটা অবশ্যই এমসিকিউতে আসবে। একটা যুক্তি বাক্যের কয়টা অংশ তোমরা দেখতে পাচ্ছ? একটা যুক্তি বাক্যের কয়টা অংশ? উদ্দেশ্য, সংযোজন, বিধেয়। উপরে দেখো, তাহলে একটা যুক্তি বাক্যের 3টা অংশ, যেমন উদ্দেশ্য পদ, সংযোজন এবং বিধেয়। যেমন মানুষ হয় মরণশীল বা সব মানুষ হয় মরণশীল, যা লিখেছে দেখো, কোনো বাক্যে উল্লিখিত 3টি শর্ত যখন পূরণ করা হয় তখনই তাকে যুক্তি বাক্য বলা যাবে। অর্থাৎ এখানে বলছে যে তোমাকে যদি বলে বাক্য সম্পর্কে তুমি লেখো, তখন 47 পেজে বাক্যের যে কথাগুলো আছে সবগুলো তুমি পড়ে নেবে। তোমার তো মূল কথা জানাই হলো যে 3টি শর্ত থাকতেই হবে, উদ্দেশ্য, সংযোজন, বিধেয়। 3টির পরিবর্তে যদি কখনো 2টি বা 1টি থাকে, অর্থাৎ 3টির শর্ত পূরণ করা হলো না, তাহলে কখনোই সেটা যুক্তি বাক্য হবে না। কি হবে? জাস্ট বাক্য হবে, মনে থাকবে। কিন্তু যুক্তিবিদ্যায় আমরা কি নিয়ে আলোচনা করবো? যুক্তি বাক্য, এবং এটাই যুক্তিবিদ্যায় গ্রহণযোগ্য, বাক্য নয়। এবং 3টি শর্ত যদি কোনো একটা মিসিং হয়ে যায় তাহলে সেটা যুক্তি বাক্য হবে না। কাজেই মানুষ হয় মরণশীল, এটি কোনো মানুষ মরণশীল। এখানে যদি ধরো আমি জাস্ট মানুষ মরণশীল লিখলাম, তোমাকে 2টার মধ্যে দিয়ে দিল, এরকম একটা দিল, আবার দিল মানুষ হয় মরণশীল, তখন তুমি চট করে ধরে ফেলবে এটা কোনো যুক্তি বাক্য নয়, এটা হচ্ছে বাক্য। যখন তোমাকে লিখবে হয়, সবটা কোনো ফ্যাক্টর না, সবটা আমি এমনি লিখেছি, কেন লিখেছি সবটা আমি পরে বোঝাবো, এটা সব না দিয়ে শুধু এতটুকু দিলেও হবে। তাহলে মানুষ হয় মরণশীল, এটা হচ্ছে যুক্তি বাক্য। পদ ও বাক্যের প্রকৃতি ও ব্যাখ্যা থেকে আমরা দেখতে পাই ভাষার মাধ্যমে আমরা আমাদের চিন্তাকে বাইরে প্রকাশ করি। চিন্তাকে যখন ভাষায় প্রকাশ করা হয় তাই হচ্ছে বাক্য বা বচন। বচন বা বাক্যের সাথে পদ অঙ্গাঙ্গিভাবে জড়িত বা আবদ্ধ। পদ ছাড়া কখনো বাক্য বা বচন হতে পারে না। পদ হলো বচনের ক্ষুদ্রতম অংশ। এই কথাটাকে তোমাদের বুঝিয়ে দিই। পদ হলো বচনের ক্ষুদ্রতম অংশ,
আচ্ছা, আমরা যেন কি দেখছিলাম, দেখো তো এখানে পদ হলো বচনের ক্ষুদ্রতম অংশ। খেয়াল করে দেখো, এই যে বচন বা বাক্য, এইটা হচ্ছে পরিপূর্ণ জিনিস। আর পদটা কি, এখানে একটা পদ, এখানে একটা পদ। তাহলে আমরা ইজিলি কি বলতে পারি না, যখন একটা তোমাদেরকে এমসিকিউতে দিবে বা একটা কোশ্চেন দিবে, ব্যাখ্যা করো, পদ হলো বচনের ক্ষুদ্রতম অংশ। তাহলে এই যে পদটা আর পরিপূর্ণটা হচ্ছে বচন, তাহলে পদটা কি হচ্ছে বচনের ক্ষুদ্রতম অংশ। অর্থাৎ তখন তুমি বলবে পদ ছাড়া কখনোই কোনো বচন বা বাক্য হয় না। একটা বাক্য বা বচন, বা একটা বাক্য না বলে যুক্তি বাক্য বলো, একটা যুক্তি বাক্য বা বচন হতে হলে পদ অপরিহার্য, কেননা পদ ছাড়া কখনোই যুক্তি বাক্য হয় না। তখন তুমি একটা লাইন যদি বেশি নাম্বারে কোশ্চেন হয়, তখন লিখে দেবে পদটা কি, যুক্তি বাক্যের উদ্দেশ্য আর বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দ। আচ্ছা, তারপরে লাইনটা বলছে আর বচন হলো, আর বচনটা কি, পদের পূর্ণ বিকশিত রূপ। আর বচনটা গঠিত হয় যখন পদ নিয়ে, তখন বচনটা কি হয়, পদের একটা পূর্ণ বিকাশ ঘটায়, পরিপূর্ণ বিকাশ ঘটাচ্ছে বচন। কার, পদের। যেহেতু পদ নিয়ে গঠিত হচ্ছে, তাই পদ হচ্ছে, বচন হচ্ছে পদের পূর্ণ বিকশিত রূপ। পেজ নাম্বার 47 একেবারে পদ ও শব্দের পার্থক্যের আগে যে কথাগুলো আছে তোমরা পড়ে ফেলবে। অর্থাৎ পদ ছাড়া যেমন বচন হয় না, বলবে তোমরা যে পদ ছাড়া যেমন বচন হয় না, তেমনি বচন বা বাক্যের উদ্দেশ্য ও বিধেয় রূপে ব্যবহৃত না হয়ে কোনো শব্দই পদ হতে পারে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একটা শব্দ কোনো বাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত না হচ্ছে, সে শব্দ কখনোই পদ হবে না। আমরা অলরেডি গত ক্লাসগুলোতে কী করেছি, পড়ে এসেছি, তাই না, যে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে অবশ্যই ব্যবহৃত হতে হবে। তার মধ্যে আমরা পড়েছি 3টা শব্দ। প্রথমটা স্বাধীনভাবে ব্যবহৃত হয়, দ্বিতীয়টা প্রথমটা সাহায্য নেওয়া হয়, আর তৃতীয়টা কখনোই কোনোদিনও শব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে না, বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাহলে লাস্টে কি বলছে, সুতরাং পদের জন্য যেমন বচনের প্রয়োজন, একটা বচন তৈরির জন্য তেমন পদের প্রয়োজন। ঠিক আছে, মানে উভয়ের উপর নির্ভরশীল। তখন তোমাকে, এটা হচ্ছে গিয়ে তোমাদের পেজ নাম্বার 46-এ 3.1-এর দুটো আমি পড়িয়েছি। 3 আমি পড়াচ্ছি 3.1। আমরা 12টি উপাদান আছে, আমরা অলরেডি দুটো উপাদান শেষ করলাম, একটা হচ্ছে পদ আর একটা হচ্ছে বাক্য। আর অলরেডি আমি প্রথম ক্লাসে 3.2 শেষ করে দিয়েছি, পদ আর শব্দের পার্থক্য। এখন আমি পড়াবো 3 নাম্বার হচ্ছে উদ্দেশ্য পদ। আমি মুখে মুখে এটা বলে দিচ্ছি, এখানে উদাহরণ দেওয়া আছে, এখানে উদাহরণ দেওয়া আছে অলরেডি। আমি দেখো, এটা হচ্ছে পেজ নাম্বার 46-এ দেখো 3 নাম্বার হচ্ছে উদ্দেশ্য পদ। উদ্দেশ্য পদ এটা অনেকবার বলেছি, আমার মনে হয় এটা তোমরা পারবে। উদ্দেশ্য পদ কাকে বলে, তাকিয়ে দেখো এটার দিকে। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, বাক্যে কার সম্পর্কে বলছে, এখানে মানুষ সম্পর্কে বলছে, সুতরাং মানুষ হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য পদ। ব্যাস, শেষ। ঠিক আছে, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য পদ। বা এখানে আকাশ বলছে উদ্দেশ্য পদ কার, বাক্য কার সম্পর্কে বলা হচ্ছে, আকাশ সম্পর্কে, এটা হচ্ছে সাবজেক্ট টার্ম। আর বিধেয় পদ 4 নাম্বার হচ্ছে বিধেয়। বিধেয় পদ হচ্ছে প্রেডিকেট টার্ম। উদ্দেশ্য সম্পর্কে, বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট টার্ম বলে। যে উদ্দেশ্য সম্পর্কে বলছে মনসী, তাহলে এটা হচ্ছে প্রেডিকেট টার্ম। এটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। আমরা একটা করে মনে রাখবে, লজিক হচ্ছে গণিতের মতো, তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি পারবে। গণিত তো আমরা শুধু মুখস্থ করি না, তাই না, গণিত আমরা কি করি, করে করে লিখে করি, তাই তো। ঠিক লজিকও তোমাকে লিখতে হবে। তুমি যদি মনে করো না লিখে আমি শুধু পড়ে যাবো, মুখস্থ করে যাবে, তোমার কখনোই মনে থাকবে না। তাহলে তুমি এটা লিখবে, উদাহরণ লিখবে, ধরে ধরে পড়বে ভাবে যে
বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় উদ্দেশ্য, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় বিধেয়। 5 নম্বর হচ্ছে সংযোজক। আচ্ছা, এটা হচ্ছে কপুলা, বানানটা মনে রাখো, কপুলা। 46 নাম্বার পেজে সবগুলো বানান তুমি পেয়ে যাবে। এটা আমি এখন আলোচনা করব না, এটা শেষের দিকে ডিটেলস আলোচনা করব কপুলা সম্পর্কে। ঠিক আছে, এই 3য় অধ্যায় আছে যে সংযোজনের প্রকৃতি। কেউ যদি জাস্ট এতটুকু মনে রাখো কপুলা কাকে বলে। সংযোজক কোনো পদ নয়, এটা যুক্তিবাক্য, উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সংযোজন সাধন করে। এবং ইংরেজিতে, বাংলাতে কি হবে কপুলা? হয় এবং নয়। হয়টা হচ্ছে সদর্থক, নয়টা হচ্ছে নর্থক। জাস্ট এই দুটোই আমরা ইউজ করবো, হয়, হবে, হও, হন, আর নয়, না, ইত্যাদি। ইংরেজিতে তোমরা কি করছো? আর, ইজ, ওয়াজ, ওয়ার প্রভৃতি ব্যবহৃত হয়। ঠিক আছে, ঠিক তেমনিভাবে এটা নিয়ে যুক্তিপদ্যের মধ্যে না মতভেদ আছে। কেউ বলছে এটাকে বর্তমানকালে হবে, না ভবিষ্যতের হবে, না অতীতের হবে। অনেক আর্গুমেন্টের পরে আমরা লাস্টে বলবো সংযোজন কেবল বর্তমানকালেরই হবে। ঠিক আছে, তাহলে এক লাইন শুধু মনে রেখে দেওয়া গেলে আমরা পেজ নাম্বার, কেউ যদি আগে আগে পড়তে চাও তাহলে 60 নাম্বার পেজে তোমরা পেয়ে যাবে কপুলা সম্পর্কে ডিটেলস। তাহলে এখন আমরা শুরু জানি সংযোজন হচ্ছে কি? উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপনকারী একটা শব্দ, নট পদ। সংযোজন কখনোই পদ নয়, এটা শব্দ। কি শব্দ? উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপনকারী। এবং সংযোজন সর্বদাই বর্তমানকালের হবে, কখনোই অতীত নয়, কখনোই ভবিষ্যৎ নয়। আচ্ছা, এবং ইংরেজি শব্দ হচ্ছে গিয়ে তোমার কপুলা। এই নিয়ে ডিডাকটিভ লজিক গ্রন্থে আছে জনসনের, তারপরে জোসেফের অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে এই নিয়ে ব্যাপক আলোচনা আছে। তাহলে আমরা আবার যেতে চলে যাই 7 নাম্বার উপাদানগুলোর মধ্যে। 7 নাম্বার কি আছে? অপ্রধান পদ বা পক্ষপদ, আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য। আচ্ছা, তোমাদের এগুলো পরেরগুলো যা আছে 6 থেকে 12 পর্যন্ত, এগুলো আমি এখন পড়াবো না, এগুলো আমি 5ম অধ্যায় গিয়ে পড়াবো। কেননা এখন এগুলো, এই চ্যাপ্টারগুলো যে আমি পড়াবো 1 থেকে 4 পর্যন্ত, ওইগুলোর কোনো আর দরকার নেই। আর মোটামুটি যখন দরকার হবে তখন আমি বুঝিয়ে দেবো সাথে সাথে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই এখানে বইয়ে। পদ শব্দের পার্থক্য আমাদের হয়ে গেছে, শব্দের শ্রেণীবিভাগ হয়ে গেছে। আমরা আজকে চলে যাব 3.4-এ। ঠিক আছে, জাস্ট একটু আইডিয়া দিলাম। আজকে যাবো মানে নেক্সট ক্লাসে আমি তোমাদের এটা পড়িয়ে দেবো। আর এতটুকু তোমাদের যা পড়িয়েছি আমি, এখান থেকে কিন্তু তুমি একটা 10 নম্বরের ব্রড কোশ্চেন পেয়ে যাচ্ছ, সৃজনশীল, এবং মিনিমাম 3টা MCQ তুমি পেয়ে যাচ্ছ। তাহলে আজকে আমাদের কতটুকু পড়া হলো? যুক্তির উপাদানের থেকে আমরা পড়লাম বাক্য। এখানে আবার একটা কোশ্চেন আসতে পারে, যুক্তি বাক্য এবং বাক্যের মধ্যে পার্থক্য লিখো। এটা আমি তোমাদেরকে পড়া দিয়ে দিলাম। তোমরা ব্যাকরণ বই থেকে বাক্য কাকে বলে বের করে নেবে, বাসা সবার ব্যাকরণ বই আছে। বাক্যের সাথে আর যুক্তি বাক্যের পার্থক্যগুলো তো বৈশিষ্ট্যটা আমি পড়িয়ে দিয়েছি। যুক্তি বাক্যে 3টা শর্ত থাকতে হবে, জাস্ট 3টা যদি মিনিমাম লিখতে পারো তাহলে এরা। তাহলে তোমাদের এটা বাড়ির কাজ হলো বাক্য যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য, আর হচ্ছে কি বাক্য সম্পর্কে ডিটেলস আলোচনা। আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।